2/3 ভোটে বিজয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত 17 এপ্রিল প্রথম 2 মাস পূর্ণ করেছে। এই সময়ে সরকারের শাসন, অগ্রাধিকার, নীতি নির্ধারণী, দিক নির্দেশনা এবং প্রশাসনিক দৃষ্টিভঙ্গির একটি প্রাথমিক চিত্র তুলে ধরে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখপাত্র মাহদি আমিন বলেছেন, খাল কাটা কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষকের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মৌকুফ সহ বিএনপি সরকার 60 দিনে 60 পদক্ষেপ গ্রহণ করেছে। নির্বাচনে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত কিছু উদ্যোগও সর্বমহলে প্রশংসিত হয়েছে। এর মধ্যে রয়েছে যানজটের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী গাড়ি বহরের সংখ্যা কমানো, সাপ্তাহিক ছুটির দিন শনিবার অফিস করা এবং সচিবালয়ে কর্মকর্তাদের সময় মতো উপস্থিত নিশ্চিত করার পাশাপাশি এমপি হলেই সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লটের লোভের বেড়াল প্রথম মাসেই মেরে ফেলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেয়া 2 মাসের এসব পদক্ষেপে অনেকেই আশাবাদী হয়ে উঠলেও এর বিপরীতেও রয়েছে কিছু সমালোচনা। বিরোধী দলগুলো বলছে, দুর্নীতি, অনিয়ম আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। প্রশাসনে দলীয় নেতাদের বসানোর মাধ্যমে দেশে আবারও পুরনো কালচার ফিরে আসছে বলেও মত তাদের। তবে আমেরিকা, ইসরায়েল ও ইরান যুদ্ধের তাল মাতাল মুহূর্তে ক্ষমতায় বসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন এই সরকারের প্রথম 60 দিন সফলতা বা ব্যর্থতা যাচাইয়ের জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা। এরপরও সরকারের 60 দিন নিয়ে রাজনৈতিক দলগুলোর কার কেমন মূল্যায়ন? যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। বিএনপি সরকারের 60 দিনের 60 পদক্ষেপ এই বাক্যটিকে কি ভুল প্রমাণ করতে যথেষ্ট? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং আমাদের সাথে যুক্ত হবেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল এমপি। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। রুহিন হোসেন প্রিন্স, 60 দিনে 60টি পদক্ষেপ নিয়েছে বিএনপি। বিএনপি ইশতেহারে বারবার বলেছে যে আসলে আমরা চেষ্টা করছি যে আমরা সবার আগে বাংলাদেশকে রাখবো, এবং তারা আসলে যেই সময় নির্বাচনের প্রচারণা চালিয়েছে সেই নির্বাচনী প্রচারণায় খুবই আলোচিত যে জিনিসটি ছিল সেটা হচ্ছে নির্বাচনী সেই বাসটি, এবং সেই বাসটিতেও লেখা ছিল সবার আগে বাংলাদেশ। এই 60 দিনে বিএনপির কর্মকাণ্ডে সবার আগে বাংলাদেশকে থাকতে দেখেছেন কি না? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। ঠিক 60 দিনের যে কথা আপনি শুরু করলেন এবং যে দিনটায় আমার মনে হয় এর সাথে খুব মানানসই হলো না বাস্তব পরিস্থিতিতে। তার কারণ আপনি দেখেন, শুরুতেই আপনার খবরের হেডলাইন পড়লেন যে 1 মাসেই এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 2 বার বৃদ্ধি করা হলো এবং গ্রাহকদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, কয়েক কোটি গ্রাহক এটা আছে এইটার। তাহলে 60 দিনে যদি এই সাধারণ মানুষের আজকের দিনের সরকারের একটা ভূমিকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়, তাহলে ফলাফল কি হতে পারে সেই ঘটনাটাই আজকে অন্তত পক্ষে আমরা পরিষ্কার করে দেখতে পেলাম। এবার আমি ছোট করে যদি বলি, আমার বড় অভিযোগ, প্রথম কথা এটা ঠিকই যে এই কয়েকদিনে একটা সামগ্রিক কোনো মূল্যায়ন করা উচিত না, সেটা আমরা করছিও না। এবং মনে রাখতে হবে যে একটা দীর্ঘ ধারাবাহিকতার মধ্য দিয়ে একটা সরকার আসছে। বিশেষ করে আগে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ছিল, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আরও জটিলতা এখানে তৈরি হয়েছে যে 18 মাসে। সুতরাং সেইটা থেকে মানুষ প্রথমে কি চেয়েছিল? ন্যূনতম একটা স্বস্তি। সেই স্বস্তির 1 নম্বর যে মব সন্ত্রাস দূর হবে, আর একটা হচ্ছে কাজ পাবে, এই যে জিনিসপত্রের দাম সহনীয় জায়গায় থাকবে, কারণ দরিদ্রতা বেড়ে গেছে। কারণ ইউনূস সাহেবের তো ফর্মুলা জিরো দারিদ্র, জিরো কি বেকারত্ব আর জিরো কার্বন ছিল। আমরা কিন্তু অভিজ্ঞতায় বুঝেছি আসলে তার অরিজিনাল থিওরির মানে প্রতিফলনটা হচ্ছে, ওনার থিওরি হচ্ছে দারিদ্র প্লাস, মানে দারিদ্র বাড়ানো, বেকারত্ব প্লাস বাড়ানো, আর কার্বনও প্লাস। এটা প্রমাণ করে দেওয়া যায়, আরেকদিন ডেকে না এটা প্রমাণ করে দেবো। তা যাই হোক, সেই জট তো এই সরকারকে হয়তো দূর করতে হবে, কিন্তু সেটা করতে যেয়ে আমি অন্য পদক্ষেপটা পরে আসি। বিশ্ববাজারের সংকটের কথা বলে জ্বালানি তেলের যে পরিমাণ দাম বাড়ানো হলো অস্বাভাবিক। তারপরে যে এলপিজি 12 কেজির সিলিন্ডার এই মাসেই 599 টাকা, 600 টাকা বাড়ানো হলো, কল্পনা করতে পারেন? এইবার আসি যে বিপিসি, যারা এটা সরকারের পক্ষ থেকে আমদানি করে যে বিভিন্ন সময় যেটা তারা দিছে, তারা কি বিগত দিনে লাভ করে নাই? গত বছরই তো 4,500 কোটি টাকা লাভ করেছে, আগেও তো লাভ করেছে, তাহলে সেই লাভের টাকা গেল কোথায়? আর এইবারে আপনি যে লাইন দেখতেছেন, ঢাকা শহর অন্য জায়গায় সংকট কার দেখছেন? অকটেন এবং পেট্রোল। কিন্তু আপনি কি দেখছেন আজকে খবর বেরিয়েছে আমাদের বিপিসি, তারা এই অকটেন এবং পেট্রোল আমাদের দেশে যে উৎপাদিত হয় তাদেরকে চিঠি দিছে আগামী 10 দিন তারা কিনতে পারবে না, কারণ তাদের রাখার জায়গা নাই। তো কি আশ্চর্য ঘটনা!
তা দামের এই হেরফের। আমাদের একজন মন্ত্রী বললেন যে স্মরণকালের মজুদ আছে, আর একজন মন্ত্রী তো আগেই বলেছে আরেক পেট্রোলের কেন লাইন হবে, কোন পাম্প দিচ্ছেন আমাকে বলেন আমি দিয়ে দেবো। তাহলে সরকার এই কথার সাথে তো মিলছে না। কোনটা সত্য আমাদের জানতে চাই, কোনটা সত্য কথা সেটা হচ্ছে আসলে সরকারকে জবাব দিতে last আসতে হবে। কথা সেই জায়গাটিতে একটু আমি যুক্ত আচ্ছা। করি। আজিজুল বারী হেলাল আসছেন আমাদের সাথে, যুক্ত হয়েছেন বিএনপির তথ্য সম্পাদক। আপনাকে স্বাগত রাজকাহনে। প্রিন্স ভাই আপনার কাছে ফিরি। আমি বলছি যে মিলছে না। তারপরেও দেখেন যে এই ধরনের মূল্য বৃদ্ধি করার জন্য একটা সংস্থা আছে বিআরসি, তারা গণশুনানি করবে। তারা যদি সমন্বয়ের প্রয়োজন হয়, জনগণের পক্ষ থেকে যদি বিকল্প পথ দেখানো যায় তখন তারা করতে পারে। কিন্তু সেটা কেউ ধার ধারলো না। আগেও যেমন সরকার ধার ধারে নাই, এরাও ধার না ধরে যেটা করলো আমাদের দেশের, আপনি জ্বালানি বিশেষজ্ঞদের সাথে অন্যদের সাথে কথা বলেন, আপনি যদি যখন এটা ঘটনাটা ঘটলো আমার যদি আমদানিতে বেশি হয়, সরকারের যদি টাকা না থাকে, তখন বৃদ্ধিটাও তো একটা ফর্মুলা আছে। আপনি একবারে 20 টাকা বাড়ায় দেবেন। ডিজেল হাহাকার, এটা তো আমরা রাস্তাঘাটে চলতে পারছি না বলে মোটরসাইকেলের এই লাইন দেখছি, কিন্তু আমার কৃষিতে ডিজেলের কি অবস্থা, মৎস্যে কি অবস্থা, এবং এর প্রতিক্রিয়া কি হচ্ছে দেখেন। আজকেই দেখলাম বাস মালিকরা বলছে পার কিলোমিটারে আগে যা ছিল তার 60% বৃদ্ধি চেয়েছে। লঞ্চ মালিকরা তারা চেয়েছে 1.5 গুণ, এবং প্রথম অভিনন্দন জানালো এই যে মালিক সমিতি সব। তার মানে আপনি এই ঘটনার মধ্য দিয়ে মালিক সমিতি, ব্যক্তি, গোষ্ঠী, মজুতদার তার স্বার্থ রক্ষা করলেন, এটা ম্যানেজ করতে পারলেন না। এইখানে অবারিতভাবে মজুদ চললো, অনেক ব্যক্তি তারা এটা ক্রয়ের মধ্য দিয়ে মজুদ করলো, সেই ম্যানেজমেন্ট না করতে পারলেন না, অথচ সাধারণ মানুষের পকেট কাটার এই পজিশন নিলেন। এই 7 দিনে সরকারের সামনে যতগুলো চ্যালেঞ্জ ছিল তার থেকেও বেশি আসলে সমালোচনার পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে কিনা। আমি আরেকটা, যদি আমি 1 মিনিট সময় দেন, পরে আমি তুলে রাখি পরে বলা যাবে। আপনি এই যে, হ্যাঁ নিশ্চয়ই তাদের গুরুত্বপূর্ণ কাজ, কৃষি ঋণ মওকুফ এবং অন্যান্য বিষয় আছে, সেই বিষয়ে সাস্টেনেবল কি করছে আমি মনে করি সরকার সেটা আলোচনায় যাচ্ছে না বলে এই যে ঘটনা নিয়ে আলোচনা করলাম তার এই অর্জনগুলো আজকে অন্য জায়গায় চলে যাবে। এই যে 60 দিনে 7টা পদক্ষেপ গ্রহণ করেছে বলে বিএনপি পক্ষ থেকে জানানো হয়েছে, সেই জায়গাটাতে একটু জানতে চাই বিএনপির এসব নির্বাচনী প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করছে এটি তারা বলছে, এবং বারবার গতকালকে আপনিও নিশ্চয়ই শুনেছেন বিএনপি যখন প্রেস কনফারেন্স করছিল তখন বলা হয়েছে যে এই 2 মাসে বিএনপির সবচাইতে বড় অর্জন, বিএনপি মানুষের আস্থা অর্জন করতে পেরেছে। অপরদিকে যদি আমরা আবার সংসদের দিকে তাকাই কিংবা বিরোধী দলীয় নেতাদের বক্তব্যের দিকে যদি তাকাই, তারা বলেছেন বিএনপি এই 60 দিনে শুধুই বিভিন্ন জায়গায় মাই ম্যানদেরকে নিয়োগ দিয়েছে ক্ষমতা কুক্ষিগত করবার জন্য। আসলে এই 60 দিনে হয়েছেটা কি? ধন্যবাদ আপনাকে। প্রথম 60 দিনে যেটা হয়েছে তো একটা বিবরণ আমরা পেয়েছি, 60টা কাজ করেছে তারা। এবং আমি যতটুকু এই বিশ্লেষণটা দেখলাম তার মধ্যে কার্ডের সংখ্যাই আছে প্রায় 7-8টা। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, তারপরে আপনার ফুয়েল কার্ড, তারপর প্রবাসী কার্ড ইত্যাদি নানা কার্ডের কথা বলেছে। তো এখন কথা হচ্ছে যে এগুলো তাদের প্রতিশ্রুতিতে ছিল। আপনি যদি এগুলো নিয়ে ভাবেন তাহলে অবশ্যই সরকারকে ধন্যবাদ দিতে হয় যে তারা শুরু থেকেই তাদের প্রতিশ্রুতির ব্যাপারে তারা সতর্ক আছেন। কিন্তু আপনি যদি দেখেন যে রাজনৈতিক যে সমস্ত প্রতিশ্রুতিগুলো যেগুলোকে ফান্ডামেন্টাল ধরা হয় রাষ্ট্রের, সরকার 60টা কাজ করেছেন কিন্তু একটা প্রধান কাজ করতে ব্যর্থ হয়েছেন। সেটা হচ্ছে তারা যে বলেছিলেন যে আমরা টেক ব্যাক বাংলাদেশ, আমরা গণতান্ত্রিক জায়গায় বাংলাদেশকে ফিরিয়ে আনবো, সরকারি দল বিরোধী দল একটা আস্থার জায়গায় আমরা নিয়ে যাব, সেই জায়গাটাতে তারা ফেল করে গেছেন। কিন্তু সরকার তো গতকালকে বলেছেন তারা জনগণের আস্থা অর্জন করতে পেরেছেন। এখন সরকার জনগণের আস্থাটা আপনি মাপবেন কিভাবে? ধরেন আমরা যদি এখন বলি যে বগুড়ার নির্বাচন যেটা হয়েছে লাস্ট, হ্যাঁ, সেখানে আপনি দেখবেন মানে বিগত সময়ে যখন নির্বাচন হয়েছিল বিএনপি কত ভোট পেয়েছিল? প্রায় 2 লাখের কাছাকাছি বা তারও বেশি তারেক রহমান সাহেব ছিলেন। এবারে বিএনপির যিনি প্রার্থী উনি অনেক কম ভোট পেয়েছেন, বিরোধী দলে কম ভোট পেয়েছেন। কিন্তু আপনি যদি মানে আমি যদি বলি যে আমি আস্থাটা কীভাবে মাপবো, আমার কাছে মাপার কী আছে? আপনি যদি রাস্তায় যান, আপনি যেখানে পেট্রোল পাম্পে লম্বা ভিড় দেখেন, এটাই তো একটা সরকারের মিসম্যানেজমেন্টের একটা চিত্র। যেখানে সরকার বলছে কোনো ঘাটতি নাই, মানে সংকট নাই, অ্যাভেলেবল আমার কাছে ফুয়েল আছে, সেখানে মানে 4 ঘন্টা 8 ঘন্টা, কারো কারো এমনও হয়েছে যে সে একদিন অপেক্ষা করে তেল নিচ্ছে। দ্বিতীয় হচ্ছে সরকার নিজেই বলছে মানুষ তেল কি করছে, যে মজুদ করছে। তার মানে কি এখানে দুর্নীতি বন্ধ করতে পারছেন না, মজুদদারি বন্ধ করতে পারছেন না আপনি। এবং এটা 1-2 দিন না, মাসখানেকের উপরে এটা চলছে। আরও একটা ইন্টারেস্টিং ঘটনা দেখেন, এই যে সরকার বলছে যে আমরা তো মানুষকে আশ্বাস দিয়েছি যে তেলের সংকট নাই, তারপরে মানুষের মধ্যে প্যানিক, এই যে আপনার উপর আস্থা নাই। আপনি যখন বলেছেন, যেমন আপনি যদি আমাকে বলেন যে ভাই আপনি আসছেন আমাদের প্রোগ্রামে, আপনাকে
চা খাওয়ানো হবে, আপনি পথে দেরি করেন না, চলে আসেন। আমি তারপরও পথে দাঁড়ায় চা খেলাম, তার মানে কি আপনার এই কথার উপর আমার কি নাই, আস্থা নাই। সরকার বলছে তেলের যথেষ্ট মজুদ আছে, তারপরেও মানুষ গিয়ে প্যানিক মানে পারচেজ করতেছে, বাইং করতে, তার মানে আপনার উপর আস্থা নেই। আপনি যে বলছেন সেটা সত্য না। আমি আরও উদাহরণ দিতে পারবো, সেটা হচ্ছে আপনি দেখেন বিরোধী দল কিন্তু একটা অভিযোগও করেছে যে তাদের যে কার্যপ্রণালী কমিটি আছে সেখানে কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছিল একটা অধ্যাদেশের ব্যাপারে, ওই যে শহীদ আপনার যে গণভবনে যেই এটা হয়েছে, এটাকে কী বলে, মিউজিয়ামটা হয়েছে, সেখানে ব্যবস্থাপনার বিষয়, সেখানে কিন্তু সরকার চেঞ্জ করেছে এবং বিরোধী দল বলেছে যে আপনারা আমাদের সাথে এটা একটা প্রতারণা করেছেন। এটা একটা ইস্যু। আর যদি আপনি বিভিন্ন জায়গায় দেখতে পারেন, যেমন আপনি বলেছেন যে 60টা অ্যাচিভমেন্টের কথা বলেছে, কালকে যে অ্যাচিভমেন্টটাকে তারা ক্যাশ করেছে যে আমরা জ্বালানি তেলের দাম বাড়াই না, এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট, আজকেই তারা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। ঠিক আছে, তাহলে আপনার অ্যাচিভমেন্টটা তো আপনি কি বলবেন? আপনি যে সারা বিশ্বে কিন্তু জ্বালানি তেলের দাম বেড়েছে, সারা বিশ্বে জ্বালানি তেলের দাম বেড়েছে, আমরা কিন্তু এটা প্রথম থেকে বলেছি যে আপনারা এই যে সংকট, এই সংকটটাকে একটা সংকট হিসাবে বিবেচনা করে এটার ব্যাপারে একটা পদক্ষেপ সবাইকে নিয়ে বসেন। আপনি বলেছেন কোনো সংকট নাই, আপনি দেখেন কি বলেছেন। আপনি বলেছেন যে আপনার কাছে সব কিছু আছে, আপনি বলেছেন এই হরমুজ প্রণালীর ওখানে আমাদের কূটনৈতিক সাফল্য আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু এরপর আপনি কি করলেন, অফিস টাইম কমাই দিলেন, আপনি এই যে মার্কেটের টাইম কমিয়ে দিলেন, তারপরে রেশনিং করে দিলেন। তাতে করেও আসলে কেন এই বিষয়গুলো নিয়ন্ত্রণে আনা গেল না? এই যে আপনি যে বলছেন আসলে বোঝা যাচ্ছে যে সরকার যতই বলুক যে এই 60 দিনে সরকারের সবচেয়ে বড় অর্জন মানুষের আস্থা, বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনার পাল্লা, তার মানে এই আস্থার চাইতে একটু বেশি ভারী কিনা? আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসি। এই 2 মাসে বিএনপি না অনেক কিছু অর্জন করেছে এবং বিএনপি বারবার বলছে তারা আসলে নির্বাচনে যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল সেগুলো বাস্তবায়ন করার পথে হাঁটছে। কিন্তু আবার যদি বিরোধী দলের যে বক্তব্য সেখানে তাকাই, সেই বক্তব্যে 60 দিনে 60টি প্রতিশ্রুতি বাস্তবায়নের চাইতেও তাদের সমালোচনার পাল্লাটা আর কি অনেকটাই ভারী বলে কি আপনারা মনে করেন কিনা? না, দেখেন, গণতন্ত্রের সৌন্দর্য তো এখানে ক্রিটিক করতেই হবে, তা না হলে তো আপনার সরকার সঠিক পথে থাকবে না। বিরোধী দলের তো এটাই দায়িত্ব হবে, তাই না? এখন সেই ক্রিটিকটা আপনার কতটা যৌক্তিক, কতটা রেলিভেন্ট, প্রথমেই বলি আমার বড় ভাই প্রিন্স ভাই বললেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি বিআরসি রেগুলেটরি কমিশন করে। আসলে কি প্রিন্স ভাই তাই? ওরা করে বিদ্যুৎ, গ্যাস, এলএনজি, ফার্নেস অয়েল এইগুলো, কিন্তু আপনার পেট্রোল, অকটেন, ডিজেল এগুলো কিন্তু জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় করে, তাই না প্রিন্স ভাই? তাই করে, বিআরসি কিন্তু এই কাজটা করে না। এখন বক্তব্য হলো যে মঞ্জু ভাই বললো যে সবাইকে নিয়ে আলোচনা করার কথা, তাহলে তো সংসদ করার দরকার ছিল না, তাই না? সংসদে বিষয়টা আলোচনা হচ্ছে। এখন জ্বালানি তেল, অকটেন, ডিজেল এবং পেট্রোলের দাম যে বাড়ানো হলো কারণটা, এটা তো সবাই আমরা জানি, কেন এটা তো আমরা ভিকটিম, বাংলাদেশের মতো এরকম আরও দেশ ভিকটিম। এই যে বিশ্ব পরিস্থিতি, বিশ্বের তেলের বাজারের যে অস্থিরতা, তাই না, এবং আমদানিতে যে স্লোথ গতি, বিশেষ করে আপনার এই যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে আমদানিতে স্লোথ গতি, এরপরে সরকার আবার ভর্তুকি দিতে হচ্ছে, সেই ভর্তুকির চাপ, এরপরে আবার যদি আপনি বেশি তেলের দাম কমিয়ে রাখেন তাহলে পাচারের একটা সম্ভাবনা থাকে। সব কিছু আবার সরকারের একটা স্বয়ংক্রিয়ভাবে দাম বৃদ্ধির একটা সিস্টেম আছে, প্রিন্স ভাই আমার যেটা ভালো জানে। কিন্তু এই জায়গাটিতে যে অভিযোগটা মুজিবুর রহমান মঞ্জু করলেন, মানে আপনারা নানানভাবে জ্বালানি তেলের এই সংকটের পরিস্থিতিটা মোকাবেলার হয়তো ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু প্যানিক বাইং কিংবা জনগণের আস্থা যদি অর্জন করে থাকেন, তাহলে জনগণ আসলে কেন প্যানিক বাইংটা থেকে দূরে সরে আপনাদের উপর আস্থাটা অর্জন করতে পারছে না? এইটা বলতে গেলে প্যানিক বাইং যে কথাটা বললেন, যে প্যানিক বাইং, এটা তো হুজ্জতের কারণে হয়, হুজুগের কারণে হয়। এটাকে আমি দোষারোপ করছি না, কারণ আমরা জাতিগতভাবে একটু হুজুগ প্রিয়, এটা আমার বক্তব্য না, এটা বিচারপতি হাবিবুর রহমানের বক্তব্য, যে হুজ্জতে বাঙালি, হেকমতে চীন, ওরা জ্ঞান দিয়ে কাজ করে, হেকমত দিয়ে আমরা হুজুগ, যে দাম যুদ্ধ বেঁধে গেছে, তেল পাবো না, বাড়ির থেকে মোটরসাইকেল ওইটা পরে। আমি জ্বালানি তেলের যে রিয়েলিটিটা, এই রিয়েলিটির আমরা ভিকটিম, তাই না? এটা তো এই পরিস্থিতি আমরা সৃষ্টি করিনি। এই যে ইরান আর আমেরিকার যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধের ফলে যে অস্থিরতা, সেইটাকে আমরা মোকাবেলা করছি কিভাবে সেটা দেখেন। আমরা প্রথম
বলে এই এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত দাম বৃদ্ধি করেনি, ভর্তুকি দিয়ে চালিয়েছি। এখন আপনার বাজেটের একটা নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয় পদ্ধতিতে একটা আছে যে আমদানির ব্যয়ের উপর নির্ভর করে তেলের দাম বেড়ে যায়, এবং আমরা যত পার্সেন্ট তেলের দাম বাড়িয়েছি, অকটেন ডিজেল, পৃথিবীর কোনো দেশ এর থেকে বেশি পরিমাণ বাড়িয়েছে। আমরা কিন্তু মানে একটা সহনশীলতার মধ্যে রেখেছি, কারণ কি এই পরিস্থিতির জন্য তো আর আমাদের সরকার বা আমাদের দেশ দায়ী না। এই পরিস্থিতি বিশ্বের যেহেতু আমাদের তেলটা আমদানি করতে হয়, তাই না? এটার জন্য আমরা এখন বলছেন যে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। আবার যদি আমি জ্বালানি তেলের সংকটের এই সমালোচনার বাইরে গিয়ে যেটি বলছিলেন মুজিবুর রহমান মঞ্জু, হয়তো নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে এই সরকার গঠন করবার পর এই 60 দিন পর্যন্ত বিএনপির সর্বোচ্চ ব্যবহৃত শব্দ হচ্ছে কার্ড, অর্থাৎ যে কয়টি কার্ড নিয়ে আসলে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, বেশ কয়েকটি কার্ড কিন্তু আপনারা শুরু করেছেন। না, শুনেন, পলিটিক্স যারা আপনারা করেন বা আমরা করি, আমাদের একটা উদ্দেশ্য থাকে ইলেকশন ছাড়া তো আপনি দায়িত্ব পাবেন না, তাই না? সেই ইলেকশনে কিছু ম্যানিফেস্টো থাকে, কর্মসূচি থাকে, যে আমি ইলেকশনে জিতলে এই কাজ করব। তা আমি প্রতিশ্রুতি দিয়েছি জনগণকে যে আমি এই নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড দিব, কৃষকের উন্নতির জন্য আপনি কৃষি কার্ড দিব, আমি খেলোয়াড়দের জন্য এটা করব, আমি ধর্মীয় মানুষদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য এটা করব। সেই জিনিসগুলো আমরা করছি, একই সাথে এই কার্ডের এই প্রণোদনাগুলো আমরা দিচ্ছি। একই সাথে আমরা এই যে হঠাৎ করে যে মানে অলনে সাডেন বলবো না, যেহেতু ইরান আমেরিকা যুদ্ধ গত 1 মাস না, এর আগেও একবার এই যুদ্ধটা হয়েছে গত জুন মাসের দিকে। এই যে এই জিনিসটা আমরা মোকাবেলা করছি, তাই না? এই যে হামের টিকা, দেখেন হামের টিকা নিয়ে একটা কথা বলছেন, 23 সাল পর্যন্ত, না দেখেন 23 সাল পর্যন্ত হামের টিকার 23 সালের পর থেকে হামের টিকার ক্যাম্পেইন টোটালি বন্ধ, তাই না? এখন আমাদের সরকার একটা গণটিকার আয়োজন করছে 5 এপ্রিল থেকে, তাই না? এই দোষটা কি আমাদের? সময়টা এখনো আসে নাই পুরোপুরি ভাবে সবকিছু নিয়ে সমালোচনা কিংবা বিশ্লেষণ করবার। এই জায়গাটিতে আমি ফিরবো। দর্শক, জিপেচ ইস্পাত ইমতিয়াজ রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপেচ ইস্পাত ইমতিয়াজ রাজকাহন দেখছেন। মুজিবুর রহমান মঞ্জু, যেটি আসলে বারবার বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, সেটা আসলে এই 2 মাস অন্তত এই সরকারের সমালোচনা করার জন্য এখনো যৌক্তিক সময় নয়, বা যেই সমালোচনাগুলো করা হচ্ছে সেগুলোও যৌক্তিক নয়। আবার বেশ কিছু জিনিস কিন্তু প্রশংসিত হয়েছে বিএনপির। আমি যদি একটু উদাহরণ দিই, যানজট বিবেচনা করে প্রধানমন্ত্রী গাড়ি ভাড়ার সংখ্যা কমিয়েছেন, ছুটির দিন অফিস করেছেন, সচিবালয় কর্মকর্তাদের সময় মতন উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারি যারা এমপি আছেন তারা সেই সুযোগ সুবিধাগুলো নিচ্ছেন না। এবার এই জায়গাগুলো নিয়ে বিরোধীদের আলোচনা করাটা কি একটু কম দেখছি কিনা আমরা? না, এগুলো তো অবশ্যই ইতিবাচক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি খাবার কম খাচ্ছেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্ন চলছেন, সব কিছু, এটাতে তো আপনার একটা ইমেজ তৈরি হয়, যেমন যেটা প্রাইম মিনিস্টারের একটা ইমেজ তৈরি হয়েছে যে উনি, কিন্তু মানুষ তো দেখবে কি, মানুষ আপনার কাছ থেকে আসলে কি চায়? আপনার কাছ থেকে চায় যে রাষ্ট্রের আউটপুটটা কী হচ্ছে, কারণ আপনি তো রাষ্ট্রের চেয়ারে বসে আছেন। আপনার ধরেন আমি আপনাকে যদি বলি, আমি 2 মাস বলতে চাই না এই সরকারের, আমি তো বলতে চাই যে এই সরকার বা এই সরকারের যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু গত 18 মাস একটা বিরাট সুযোগ পেয়েছেন, এবং তারা কিন্তু বলেছেন নির্বাচনের সময়, কি বলেছেন দেখেন, উই হ্যাভ এ প্ল্যান। তার মানে আপনি এই সমস্ত কিছুকে চিন্তা করে কিন্তু একটা প্ল্যান আগে সাজিয়ে রেখেছেন। এবং আপনি দেখবেন আমাদের ভাই প্রায় বলেন, আমাদের এমপি সাহেব হেলাল ভাই, উনি বলেন যে এই যে ফ্যামিলি কার্ড দেখছেন, এই যে ইত্যাদি দেখছেন, এগুলো কিন্তু আমাদের অনেক গবেষণার ফল। তাহলে আপনার গবেষণা কি শুধুই ফ্যামিলি কার্ড নিয়ে? কিন্তু আপনি কি মনে করছেন না যে বিএনপির অন্তত এবারে নির্বাচনে এই কার্ডটাই ট্রাম্প কার্ড ছিল? ট্রাম্প কার্ড তো ছিল, ট্রাম্প আর এই ট্রাম্প একসাথে মিলে গেছে আর কি কার্ড, সেটা নিয়ে সমস্যা নেই। আমি যেটা বলছি যে আপনি শুধু কার্ডের প্ল্যান তো করেন নাই, আপনি আমাদের যে গ্যাসের ক্রাইসিস, আমাদের যে জ্বালানি ক্রাইসিস আছে, সেটা নিয়ে তো আপনি নিশ্চয়ই গবেষণা করেছেন না? আপনার একটা চিন্তা ছিল না? আপনি আমাদের এই যে দেখুন হামের প্রবলেম, হামের সমস্যাটা আপনি আগে কেন টের পান নাই? আপনি ক্ষমতায় আসার সাথে সাথে আপনি হামের টিকা কেন করেন নাই? তার মানে এটা নিয়ে আসলে আপনি কোনো হেলথ সেক্টর নিয়ে আপনি কোনো ট্রাই করেন না। এখন যখন হামের প্রকোপ দেখা দিয়েছে তখন আপনি বলছেন যে এটা আগের সরকার করেছে। আচ্ছা ঠিক আছে, আগের সরকারের ব্যর্থতা হলে আগের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কার? আপনাদেরই তো দায়িত্ব। দেখবেন আপনি ওনারা কোনো ব্যবস্থা নেবেন না, যদি নেয় তাহলে বুঝবেন যে এটা কারেক্ট। কিন্তু কেন ব্যবস্থা নেবে না বলে মনে করেন? কেন ব্যবস্থা নেবে না সেটা অন্য আলাপ, সেটা যদি আপনি সময় দেন আমি বলবো। কারণ এই সরকার, আমি যেটা দেখছি যে তারা প্রফেসর ইউনূসের সরকারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে, কিন্তু আপনি যদি দেখেন এখানে ডক্টর খলিল, আপনি যদি দেখেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, আপনি যদি দেখেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব যারা ছিল, ইভেন আপনি
ইউনূস সরকারের যিনি রাষ্ট্রপতি ছিলেন, ইউনূস সরকারের যিনি চিফ অফ মানে আর্মির প্রধান ছিলেন, ইউনূস সরকারের সময় যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ছিলেন, এই টোটাল সেট আপনি দেখবেন অবিকল এখন বিএনপিকে সার্ভ করছে। তো ফলে আমরা যেটা দেখি যে আপনি আসলে একটা রিলে রেসের কাঠিয়ে নিয়েছেন, ইউনূস সরকারের বিরুদ্ধে বলছেন, কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেবেন না, এই আন্ডারস্ট্যান্ডিং করে আপনার ক্ষমতায় এসেছেন। এখন আপনি যদি আমার এটাকে ভুল প্রমাণ করতে চান, তাহলে আপনি হামের ব্যাপারে পদক্ষেপ নেন। আপনি আরও অন্যান্য যে সমস্ত বিষয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে আপনি কথা বলেছেন, সেগুলোর আপনি মার্কিন চুক্তির ব্যাপারে বলেছেন, সেটা পদক্ষেপ নেন, অন্যান্য ব্যাপারে পদক্ষেপ নেন। আমরা যদি দেখি আপনি পদক্ষেপ নিচ্ছেন না, তাহলে বোঝা যাবে যে আপনি আসলে 2 মাসের সরকার না, আপনি আসলে 17 মাসের বা আপনি প্রায় মানে 18 আর 20 মাসের সরকার। কারণ আপনি এই সমস্ত কিছুকে কাউন্ট করেই কিন্তু আপনার প্ল্যানটা সাজিয়েছিলেন। তাহলে আপনার প্ল্যান যদি সাজিয়ে থাকেন, তাহলে আমার অন্যান্য জায়গায় আপনার এই প্ল্যানটা কাজ করছে না কেন? এই প্রশ্ন একটু করি। আজুল বাড়ি হেলাল, আপনারা বারবার বলেছেন উই হ্যাভ আ প্ল্যান, তাহলে প্ল্যানগুলো আসলে কাজ করছে না কেন? কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের কে সাথে নিয়ে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন কিনা? যেমন ওনারা বলছেন যে 20টা অধ্যাদেশ যে ওনারা করতে, ওনারা এটা নিয়ে সময় চাচ্ছেন যে এটা আমরা আরো গবেষণা করে করব। তো এই 18 মাস তো আপনার গবেষণা শেষ হওয়ার কথা, করেন না কেন? এই যে আজুল বাড়ি হেলাল, বন্ধু ভাই, আপনার শীতকালের ওয়াজ তো গরমের সময় দিলে হবে না। প্ল্যান আর এই অধ্যাদেশ কি একই সময়ের জিনিস না। এখন আমি প্রথমে বলি, যদি বলেন যে ডক্টর ইউনূস সরকারের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নির্বাচন হলো, তাহলে তো আপনি আমাদের নির্বাচনটাকেই মেলাইন করলেন, মানে হাসিনার জয়গান গাইলেন। কিন্তু বাংলাদেশের কোনো পাবলিক বলতে পারবে না যে এবারের যে ঐতিহাসিক নির্বাচন মানুষ মুক্ত মনে ভোট দিয়েছে, তাই না? না, এটা আপনাদের মন্ত্রীরা বলছে। তো সুতরাং না আপনাদের এক মন্ত্রী বললো না যে লন্ডন গিয়ে ট্রফি নিয়ে এসেছে, নির্বাচনের ডেট নিয়ে এসেছে, সেই জন্য এগুলো নতুন করে তৈরি হচ্ছে। তার বক্তব্য পার্টির, আপনি আপনার পারসেপশনটা দেখেন যে এবারের নির্বাচন অবশ্যই একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল টু অল, ইভেন ইন্টারন্যাশনালি। সেই নির্বাচনকে যদি আন্ডারস্ট্যান্ডিং বলেন, তাহলে কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের সাথে একটা নানান তামাশা হয়ে যায়, পরিহাস। আমি নির্বাচনের এতগুলো রক্তের সাথে পরিহাস। আমরা একটু বলি ভাই, ফোকাস করেছি আপনার প্ল্যান। এবার আসি প্ল্যান যে দেখেন, এই যে তেলের ক্রাইসিস হবে, এটা কি, তাই তো আমাকে ওই যে জাদুকর হতে হবে যে আমি যখন প্রধানমন্ত্রী হব তখন তেলের ক্রাইসিস হবে, ইরান এবং ইসরায়েল যুদ্ধ বেঁধে যাবে, তার জন্য প্ল্যান আমি আগের থেকে করে রাখবো। এটা কি সম্ভব? আমরা প্ল্যান করেছি হাউ টু অপারেট দ্য কান্ট্রি ফর দ্য ডেভেলপমেন্ট, বেটার ডেভেলপমেন্ট, তাই না? সেই প্ল্যানের জ্বালানির ক্রাইসিস হবে, হচ্ছে যে সেই প্ল্যানের অংশ হিসেবে আপনারা পুরো প্রশাসনে নিজেদের লোককে বসিয়েছেন। এই যে আপনি বলতে না দিলে তো আমার ডিস্ট্রাক্টলি কথা করেছেন মুজিবুর রহমান। আমি একটা শেষ করি, আমি তো দুইটা কথা তো একসাথে বলতে পারবো না, একটা তো শেষ করলাম। এবার আসেন যে স্থানীয় প্রশাসনে যে সেট আপ চেঞ্জ, তাই না? অথচ উনি বলছেন যে কেন সেনাবাহিনীর প্রধানকে চেঞ্জ করা হচ্ছে না, কেন মন্ত্রী বিভিন্ন জায়গা ইউনূসের লোকজন বসেছে তাদের চেঞ্জ করা হচ্ছে না, আর যখনই চেঞ্জ করছি তখন বলছেন দলীয়করণ। কেন বলছেন? যে স্থানীয় পরিষদে আপনি দেখেন 2 রকম কথা বললেন, কেন অমুককে চেঞ্জ করা হচ্ছে না, তমুককে চেঞ্জ করা হচ্ছে না। যেখানে আপনার দলীয় লোক আছে ওখানে পরিবর্তন করবেন না? আপনি কি আপনার দলের লোককে বানাবো? না, কাকে বানাবেন? আমি যেহেতু নির্বাচনটা বন্ধ করেছে ডক্টর ইউনূস, স্থানীয় সরকার নির্বাচনটা বন্ধ করে গেছে, সেই নির্বাচনটা তো ওপেন করতে হবে। তার জন্য যে সময়টা, যে ইন্টারিম পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো স্থানীয় প্রশাসন থেকে হবে, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ থেকে, তার দায়ভার আমার, তা আমি আমার লোকটাকেই বসাবো? কিন্তু পৃথিবীব্যাপী নিয়ম তো এটাই। প্রতিশ্রুতি তো সেটা বলেন না। আমরা বলছি নির্বাচন কমিশনকে বলেছি, প্রতিশ্রুতি কি বলেছি? প্রতিশ্রুতি বলছে নির্বাচনের মাধ্যমে যেটা হবে সেটা, সেই নির্বাচনটা হবে জুন সেপ্টেম্বর মাসের মধ্যে। যেহেতু এখন ইউনূস সরকার গত 18 মাসে এই নির্বাচনগুলো প্রক্রিয়াই বন্ধ করে দিয়ে গেছে, তাহলে এই প্রতিষ্ঠানগুলো কি চলবে না? বিসিবি তো নির্বাচিত কমিটিকে বাদ দিয়ে দিলেন। সেটা নিয়ে আসলে বিস্তর সমালোচনা আছে। এই জায়গাটাতে আমি আসবো আজুল বাড়ি হেলাল আপনার কাছে। আমি একটু রুহিন হোসেন প্রিন্সের কাছে যাই। নানান রকমের সমালোচনা ইতিমধ্যে তৈরি হয়েছে এই সরকারকে ঘিরে, কিন্তু যদিও এই সরকারকে মূল্যায়নের জন্য এই 2 মাস যথেষ্ট সময় নয় বলেও বলছেন বিশ্লেষকরা। আবার এই 2 মাসের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী, তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকাতে উঠে এসছেন। সেটিকে আবার বিএনপি তরফ থেকে বলা হচ্ছে যে এই স্বীকৃতি গণতন্ত্রের পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর অবদানের বৈশ্বিক এক ধরনের
স্বীকৃতি, সেটিকে আপনারা কিভাবে মূল্যায়ন করেন? না, একটা দেখেন, আলোচনা ছড়ায় গেলে তো আলোচনাটা কমপ্লিট ছড়ায় করা যায়। যায় না, এটা হচ্ছে সমস্যা। আমি অত দিকে না যে একটা দুইটা জায়গায় থাকি। ওই যে 100 দিন দেখলেন, এগুলো দেখেন, আপনি পুরনো আমলে দেখেন এইগুলো হয়, ওইটা এজেন্ডা করেন না। কারণ ওইটা কেউ যদি মনে করেন এটা সংকট হবে, সংকট বরঞ্চ আপনার করতে হবে যে আমি জনগণ আস্থা কি বলে যে অর্জন করতে পারা গেল কিনা, তার জীবনের সংকট দূর করা গেল কিনা। আপনি এইটাকে যদি ফোকাস না করেন অন্যটায় লাভ নেই। আমি এবার দু একটা কথা বলি যে প্রথমে এ ব্যাপারে তো আমার ধারণা কেউ দ্বিমত করছি না যে এই অল্প কয়েকদিন, আমি কিন্তু সূচনায়ও বলেছি, এই সরকার আসছে যে ধারাবাহিকতায় আমরা একটা ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটা শুরু করছি। নানা অপশক্তি আছে, এমনকি সংসদে বিরোধী দলের নামে যারা আছে তারা তো বাংলাদেশকেই মানে না, এবং তারা তো নানা ধরনের সংকট তৈরি করতে চাইবে। তার মধ্য দিয়ে যখন যেতে হবে, তাহলে জনগণের আস্থা অর্জন না করে তাহলে যদি উপরি কাজের দিকে তাকায়, তাহলে কিন্তু নতুন সংকটে পড়বে। সেই বিবেচনায় আমি জ্বালানি তেল, আবার যে সময় নেই এটা অনেক বলবে, কিন্তু একটা কথা বলি, বিআরসিকে কার্যকরে কাগজে কলমে আছে, এটা কখনো কার্যকর হতে দেওয়া হয় নাই। প্রধানমন্ত্রীর কার্যালয় আগে ছিল বা জ্বালানি মন্ত্রণালয়, তারা এটাই করেছে। এখন এই যে দাম বাড়ানো কত দরকার, কতটুকু আমি সাবসিডি দিতে পারবো এবং পর্যায়ক্রমে করব কি না, দেশের মানুষের অবস্থা কি, এর উপরে নির্ভর করে করা দরকার। সেই জায়গাটায় যেটা করলো আপনি ফলাফল টের পাবেন। এইটা গেল, আমি ওইটি নিয়ে থামলাম। এবার আমি আছি দুইটা বক্তব্যে। ওই যে 100, ওইটা নিয়ে আমি যদি হয়ে থাকে কেউ, তো বাংলাদেশের জন্য ভালো খবর। ইউনূস সাহেবকে নিয়ে তো আমরা অনেকে মনে করেছে নোবেল বিজয়ী বিরাট ঘটনা। তো এখন তো কথা আসছে আসলে ওটাকে ফুল নোবেল বিজয়ী বলা উচিত না, হাফ নোবেল বিজয়ী বলা উচিত, কারণ নোবেল তো কি পেয়েছিল গ্রামীণ ব্যাংকের সাথে। তারপর আমি তো এখানে বললাম যে উনি যে 3-0 করেছে এখানে বাংলাদেশে, উনি তো বাড়িয়ে দিয়েছেন। সুতরাং ওই রকমের বিদেশি ওইটা দেখে উৎফুল্ল হওয়ার থেকে দেশে কি কাজ করছি সেটা দিয়ে দরকার। এবার আমি দুইটা কথা বলি। ধরেন পজিটিভ পদক্ষেপ তো বটেই, ধরেন আমি একটা কালচার চেঞ্জ করছি। আমরা বহুদিন ধরে বলে আসছি যে বাংলাদেশে এমপি সাহেবরা এলাকার জমিদার হন, জমিদারতন্ত্র কায়েম করেন। তা উদাহরণ দেই, বর্তমান প্রধানমন্ত্রী তিনি যে কালচার পরিবর্তন করতে চাইছেন, একেবারে অন্তর দিয়ে বললে হেরাল সাহেব লোকাল একটা অঞ্চলের এমপি, আমরা আশা করব উনি সেই প্রতিচ্ছবি যদি করতে পারেন ওনার মতো 300 জন, তাহলেই কেবলমাত্র আপনি কিছুটা হইলেও আপনি এই জায়গা থেকে ওই পজিটিভ সিগন্যাল পাবেন। সবারটা আপনি পাবেন না, সেটা কি হচ্ছে না হচ্ছে দেখেন, সময় দেন। গেল 1, 2। এবার আসি এই যে অনেক পজিটিভের কাজে আমাকে যদি বলেন 1 নম্বর পজিটিভ কাজ আমি দেখি 12 লক্ষ কৃষকের ঋণ মৌকুব করা। কিন্তু এবার আমি আসি, আপনি যে আজকে ঋণ মৌকুব করেন, আমি এমপি সাহেবকেই জিজ্ঞেস করি, উত্তর শোনার জন্য না, বোঝার জন্য। সে যে ঋণই হলো, তাহলে আগামীতে আপনি তো 2টা কাজ যদি না করেন, 2টা কাজ কি? 1 নম্বর, তার যে পণ্য তার উৎপাদন খরচ কমাবেন। 2, উৎপাদিত পণ্যের লাভজনক দাম পাবেন। এই জন্য এটা কোট করি, যখন তারেক সাহেব লন্ডনে ছিলেন উনি একবার বলেন নাই যে আজকে অন্য আলোচনা বাদ দিয়ে প্রধান কাজ হচ্ছে গ্রামের আলু চাষিরকে আলু দেওয়া। তাহলে আপনি এই যে 12 লক্ষ কৃষককে যেটা মৌকুব করলেন, তাহলে এখন যদি কৃষি পণ্যের উৎপাদন খরচ না কমাইতে পারেন এবং তার লাভজনক না দিতে পারেন, তাহলে আগামী বছরে যখন আবার ঋণ খেলাপি হবে আপনি সামলাবেন কিভাবে? তাহলে আপনি ওই জায়গায় কি করছেন সেটা ট্রান্সপারেন্ট করছেন না কেন? সেই বক্তব্য হলো, সেই বক্তব্য একটা বলে 30 সেকেন্ডে শেষ করি না, না সেটা আবার অত সরলীকরণ করা ঠিক না। আমি যেটা বলতে চাই, ধরেন এখানে বলেছেন ওনাদের মূল স্লোগান কি, সবার আগে বাংলাদেশ। আমি খালি এই কোশ্চেনটা রেখেই যাই, এই যে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি খলিল সাহেব যে করে গেলেন, অন্যদের যে এখনো রেখে দেওয়া হলো, এবং ওই অন্তর্বর্তীকালীন সরকার 3 দিন আগে পার্লামেন্টে এখন এটা আলোচনা হলো না কেন? মালয়েশিয়া এটাকে বাতিল করলো, আমরা কেন ওই এখনো যাচ্ছি? তাহলে এই কাজ যদি না করতে পারি, সবার আগে বাংলাদেশ থাকবে না, সবার আগে আমেরিকা হয়ে যাবে, যেটা আমাদের জন্য বড় সংকট তৈরি করবে। বিএনপি, আমি ফিরবো এই আলোচনায়। জি-25 প্রাথমিক রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি-25 প্রাথমিক রাজকাহন দেখছেন। রুহিন হোসেন প্রিন্স, নানান সময় এই সরকারকে নানানভাবে আলোচনার মধ্যে দিয়ে আসতে হয়েছে এবং সমালোচনাও আসলে কম নয় বিএনপির বিরুদ্ধে। কিন্তু এই যে বারবার বলা হচ্ছে যে পুরনো কালচার ফিরে আসছে, আবারও বিএনপির হাত ধরে বিএনপির কারণে আবার দুর্নীতি অনিয়ম মাথাচাড়া দিয়ে ওঠার একটা সুযোগ পেয়েছে, এই অভিযোগগুলোকে আসলে আপনি কিভাবে? না, আমি এক কথায় পুরনো কালচার ফিরে আসছে এই শব্দটা পলিটিক্যালি কারেক্ট বলে আমি মনে করি না। প্রথমত এটা নির্ভর করে কি জানেন, যে সরকার ক্ষমতায় আসছে সে কোন ধরনের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেশটা পরিচালনা করবে, এইটাই হচ্ছে তার ভিত্তি কাঠামো হওয়া উচিত। তার উপরে দাঁড়িয়ে রাজনীতি এবং অন্যান্য কতগুলো কালচার গড়ে উঠেছিল, সেইটাকে সে ভাঙবে কিনা। তা আপনি যদি বলেন একই ধারায় আছে, সেই কথা বলার কিন্তু সুযোগ নাই, কারণ আজকেও এখানে আলোচনা যেটা হলো, কিছু হয়তো ধরেন উপরই কতকগুলো জিনিস তারা তৈরি করার চেষ্টা করে, যেমন অবশ্যই এটা তো পজিটিভ যে
এমপি সাহেবরা তারা শুল্কমুক্ত গাড়ি নেবে না এবং ফ্ল্যাট নেবে না। তাহলে এটা তো একটা বিরাট ভাঙা, মানে ধরেন আমাদের ভাষায় এই ধরনের একটা বুর্জোয়া দল যারা এতজন এমপি হয়েছে তারা যেটা ঐক্যমত্য হয়েছে এটা কিন্তু বড় ঘটনা, পজিটিভ ঘটনা। কিন্তু আমি যে কথা বলতে চাইছি, আমি তো পজিটিভ ঘটনা বললাম যে 12 লক্ষ কৃষকের মৌকুব করা পজিটিভ ঘটনা। ধরেন এবার ওইটা বাদ দিলাম, এবার ফ্যামিলি কার্ডের কথা বলি, যেটা লক্ষ্য করছেন যে আগামী 4 কোটি মানুষকে কত পুরো সময় ধরে দেবেন এইটা দিচ্ছেন। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, হয়তো ওনাদের সাথে দ্বিমতের জায়গায়, ওনারা 2,500 টাকা করে দেবেন তো বলছেন। এখন ধরেন জিনিসপত্রের দাম বেড়ে যায়, 2,500 টাকা দিয়ে বাজারে যে পণ্য কিনতে পারতেন, পরে দেখা গেল আপনি 1,000 টাকার পণ্য কিনছেন, তাহলে কিন্তু এটা আর মূল্যহীন হয়ে থাকলো। কিন্তু আমাদেরকে যদি বলেন, দৃষ্টিভঙ্গিটা আগে হওয়া উচিত যে এই গরিব মানুষের জন্য একটা রেশনিং ব্যবস্থা চালু করবে, যে ন্যূনতম 9টা বা 10টা পণ্য তারা কম মূল্যে পাবে। তাহলেই কিন্তু আপনি দেখেন দৃষ্টিভঙ্গিটার ব্যাপার, টাকারও ব্যাপার আছে। তো এইটা করতে পারলে আপনি চলে যেতে পারতেন। তাইলে আপনি ওই কার্ডের সাথে যদি এখন আপনি এন্ডোর্স করতে পারেন যে নগদ টাকা দেব, এবং তারা ওই টাকার ভিত্তিতে তারা অন্ততপক্ষে মানুষের বেঁচে থাকার জন্য যে যে জায়গাটা দরকার ওই কাজগুলো পাবে, সেইটা তারা করবে কিনা তাদের উপরে নির্ভর করবে। তাই না হলে আপনি লিখে রাখেন যেই দল যাক না কেন, আপনি তাদের কেন, আমাদের দলও করলে ওটা কিন্তু পরে হয়ে যাবে, কিন্তু ওইটা কিন্তু জনগণের কাছে অত বেশি গ্রহণযোগ্য হবে না। এই যে আমি বললাম, যত কথাই বলেন আপনি দেখেন, আমি এই কথাটা বারবার বলছি যে এখনও আমি অনুরোধ করব সরকারকে, বিশেষ করে এলপিজি 12 কেজি সিলিন্ডারে যেটা করেছে, আর একতরফাভাবে এক স্টকে যত দাম বাড়িয়েছে, এইটা ভুল পদক্ষেপ। হ্যাঁ, পর্যায়ক্রমে হলোই তো, মানে এইখানে গ্রামে গঞ্জে 1.5-2 কোটি মানুষের কাছে এই 600 টাকা এই মাসে দাম বাড়ালো, বাজারে কিন্তু আরো বেশি হবে। মানুষের কাছে কিন্তু খুব একটা খারাপ ইশতেহারের প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। যে ইশতেহারগুলো আসলে সরকার রেখেছে, প্রতিশ্রুতি দিয়েছিল ইশতেহারে, সেগুলো সত্যিকার অর্থেই দুর্বার গতিতে এগিয়ে যেতে দেখছি কিনা আমরা, বাস্তবায়ন হওয়াটা আসলে আমাদের সামনে এখন দৃশ্যমান কিনা। দুর্বার গতিতে এগিয়ে যাক, এটা তো আমরা চাই। কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, এই যে আজকে জ্বালানি তেলের দাম বাড়লো, এলপিজির দাম বাড়লো, আগামী 1 সপ্তাহ পরে দ্রব্যমূল্যের দাম বাড়বে না? বাড়বে তো, দাম বাড়বে। আপনি মানুষকে কতদিন বলবেন যে যুদ্ধ হয়েছে বলে বাড়ছে, যুদ্ধ হয়েছে বলে বাড়ছে, ঠিক আছে, কিন্তু এরপর আপনার পদক্ষেপ কি? আপনি এটা রিমেডি কি? আপনি ওই ইরান আর আমেরিকার যুদ্ধের কথা বলে তো মানুষকে, আপনি মানুষের যখন তার যখন আজকে পকেট 500 টাকার জায়গায় তখন ব্যয় যখন তার 2,000 টাকা বেড়ে যাবে, তখন তো সে আপনার ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন করবে যে পৃথিবীতে যুদ্ধ হইলে তাহলে কি আমি আমার কোনো করণীয় নাই, আমার কোনো কৌশলপত্র নাই। এই জায়গাটায় আমি বিএনপির কোনো ফারসাইটনেস দেখতে পাচ্ছি না। আপনি দেখেন ওনারা, আমি একদম সব ধরে নিলাম বিএনপির কথা সত্য, যে মানুষ মজুদ করছে, তো মানুষ তো কারেক্টই আছে, সে জানে দাম বাড়বে, এই জন্য মজুদ করছে। আপনি বলছেন দাম বাড়বে না, আবার মজুদ করাটাই কি সমাধান? মানে মজুদ আমি আপনাকে বলছি যে দেখেন, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে সরকার চলছে উল্টা, মানুষ চলছে সঠিক পথে। মানুষ দেখতেছে যে ইরানে যুদ্ধ পাচ্ছে, এখানে দাম বাড়বে, এই জন্য সে মজুদ করা শুরু করছে। তাহলে যদি আমি বিএনপির অভিযোগ ধরে নেই, তাহলে সে তো কারেক্ট পথে আছে, আপনি ভুল পথে আছেন। 2 নম্বরই কারেক্ট পথে না, আমি বলতেছি আর কি, যে আমি যদি স্বার্থের জায়গা থেকে দেখি, ভাই আপনি বরং ভুল পথে আছেন। আপনার উচিত ছিল যে যুদ্ধ সংকট শুরু হয়েছে, মানুষ মজুদের দিকে যাবে, আপনি সেটা ঠেকানোর জন্য কি পদক্ষেপ নিয়েছেন? আপনি কিছু নেন নাই তো। আপনি বরং বলছেন যে অ্যাভেলেবেল আছে, তো অ্যাভেলেবেল মজুদ করেছে মানুষ। প্রশ্ন হচ্ছে আপনার সংকটের সমাধান আপনি কি দিচ্ছেন? আপনি যখন প্ল্যান করেন, আমরা যখন গুড প্ল্যানার কাকে বলে, যে শুধু সম্ভাবনা দেখে না, সে ক্রাইসিসও দেখে, থ্রেটও দেখে। আমার 95% জ্বালানি আমি নির্ভরশীল, এই নির্ভরশীলতা কোনো কারণে যদি থ্রেটে পড়ে, আমার যদি বৈদেশিক মুদ্রার সংকট পড়ে, আমার যদি বিশ্ববাজারের কানেক্টিভিটি নষ্ট হয়, তাহলে আমি কী করবো? এটা প্ল্যান থাকতে হবে না? তার মানে ইউ আর নট গুড প্ল্যানার। আপনি শুধু মনে করছেন কৃষক কার্ড দিয়ে, ওই মানে ফ্যামিলি কার্ড দিয়ে মানুষকে খুশি করে দিবেন, কিন্তু আপনি যখন দেখবেন, যেটা প্রিন্স ভাই খুব কারেক্টলি বলেছেন, যে তাকে 2,500 টাকা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু বাজারে সে যখন দেখবে 2,500 জিনিসের দাম 5,000 টাকা হয়ে গেছে, তখন কিন্তু আপনার এই প্ল্যান কোনো কাজে লাগবে না। এই জন্য যদি একটু ভিন্নভাবে আমরা চিন্তা করি, মুজিবুর রহমান মঞ্জু, সরকার আসলে যে পদক্ষেপগুলোই নিচ্ছে না কেন, সব পদক্ষেপের বিপক্ষে আসলে একটা সমালোচনা দাঁড় করে দিচ্ছে কিনা বিরোধী রাষ্ট্র? বিরোধী দলের কাজ কি? সমালোচনা করা। তো একটা কথা, প্রথম কথা হচ্ছে বিরোধী দলের দায়িত্ব কি? সমালোচনা করা। সরকার কত বড় অ্যাডভান্টেজিয়াস পজিশন আছে আমি আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে সে 220-এর মতো আসনে জিতেছে, 2/3 আসন পার্লামেন্ট, বিশাল জনসংখ্যা তাকে সাপোর্ট দিয়েছে। 3 নম্বর হচ্ছে সে 18 মাস ধরে প্ল্যান করার সুযোগ পেয়েছে, দেশের ক্রাইসিস কি, সমস্যা কি, সে তো ইউনিট সরকারের অনেক সমালোচনা করেছে না, এবং তার পাল্টা তার পদক্ষেপ নেওয়ার সে একটা ব্রিদিং স্পেস পেয়েছে। এবং বিএনপি গত 18 মাস তার রাজনৈতিক কার্যক্রমের জন্য, তার গবেষণা সেল কার্যক্রম চালানোর জন্য এনাফ টাইম পেয়েছে। এবং বিএনপির মনের মধ্যে একটা ধারণাই ছিল যে সে ক্ষমতায় আসবে, সে তো বলেছে যে আমরা সেভাবে মানুষ, তাহলে আপনি একটা সুযোগ পেয়েছেন। 3 নম্বর হচ্ছে সবচেয়ে দুর্বল একটা বিরোধী দল পেয়েছেন আপনি। কেন দুর্বল?
দেখেন সংখ্যাও কম, জি। অভিজ্ঞতায় এই বিরোধী দল উত্তরগুলো দুর্বল। একটু নিতে চাই। আরেকটা আমি আজিজুল বারী আপনাকে বলি, হেলাল, সরকার- বিএনপির আরেকটা ভুল আমি আপনাকে বলি, উনি পার্লামেন্টে আছেন বলি, বিএনপির লোকেরা দেখবেন পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় ধরেন কারো কাছে 10 মিনিট সময় আছে, সে 5 মিনিট শুধু তার সরকার আসলে রহমানের উল্টা বন্দনা পথে করে চলছে বক্তৃতা কিনা? দিয়ে যাচ্ছে। সরকার কি উল্টা পথে দেশের চলছে প্রশ্ন কিনা? নিয়ে কথা বলছেন না। এখন সরকার উল্টো পথে চলছে কিনা এর উত্তর তো প্রিন্স ভাই খুব ভালো করে মঞ্জু ভাই যদি বোঝেন যে চোর চুরি করতেছে, আপনি যুক্তি দেখাচ্ছেন চাহিদা আছে তাই চুরি করতেছে, আপনি চাহিদা পূরণ করতে পারেন না কেন? মানে চুরিকে আপনি জায়েজ বলছেন, আর সরকার এই চুরিকে জায়েজ করছে না। এই জন্য কি সরকার উল্টো পথে হাঁটলো? 8 লক্ষ মেট্রিক টন তেল মজুদ সরকার ইতিমধ্যে উদ্ধার করেছে। এই 8 লক্ষ মেট্রিক টন তেল যারা মজুদ করেছে তারা কি সঠিক কাজটি করলো? এবং দেখেন আমরা যেটা বলছি, আপনি তো দাম বাড়াইছেন, এখন তো সে বিক্রি করতে পারলে সে তারপরে কি রিসার্ভিস করবে? সে তো চিন্তা করে আবার দাম বাড়াবে, সেই তাও তো হতে 17 কোটি পারে। টাকা বুঝছেন? নিয়ে গেল। সমালোচনার জন্য সমালোচনা না করে আসলে আমি সমালোচনার জন্য না তো, আমি আপনাকে বলছি মেন যে ভাই, সমালোচনা করেন। আপনি নিজেই বলছেন হুজ্জতে বাঙালি, আমি তো আপনার কথাটাই বলছি। হেলথ সেক্টরের কথা বললেন যে বাংলাদেশে 23 সাল পর্যন্ত হামের টিকা দেওয়া হয়নি, এখন সেই প্রাদুর্ভাব দেখা দিছে। এটা কি প্ল্যানের মধ্যে থাকবে নাকি যখন আমরা এই যে হামের আমরা সরকার তো একটা কমন প্র্যাকটিস থাকে যে আমাদের দেশে টিকায় বাংলাদেশ সবচেয়ে ভালো করে প্রত্যেক বছর বিশ্বের এই যে সারা বিশ্বে। টিকাই আমাদের, সেই সরকার যে এমন একটা কাজ করতে দুটো ইনের সরকার সহ এখন আমরা যে গণটিকার আয়োজন করলাম, কই আপনি তো ক্রেডিট দিলেন না? কেন কি দিলাম? আমরা যে দিলাম তো। এই যে আপনার হামের টিকার যে আমরা আনলাম এনে এখন যে গণটিকার ব্যবস্থা করেছি, এবং দেখেন আমরা আপনার নিত্য পণ্যের দাম, প্রিন্স ভাই বলছে যে এখন তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্য পণ্যের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। এখন এইটা যদি আপনি সমালোচনা করছেন ভালো কথা। এখন আমার বক্তব্য হলো যে এই যে বিশ্ব যে ক্রাইসিস, এই ক্রাইসিস কিন্তু ইজ নট মেড বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অর বাংলাদেশ, তাই না? এটা আমাদের জন্য একটা, আপনারও ভিকটিম, আমাদের সবাইকে এটা মোকাবিলা করতে হবে, শুধু সরকার না, জনগণকে এটা বুঝতে হবে যে একটা উটকো ঝামেলা কি তেলে, কারণ তেল জ্বালানি এগুলো হলো সভ্যতার চাবিকাঠি। এই যে আমরা যে পোশাকগুলো পরে আছি এই সবই কিন্তু একটু শেষ প্রশ্ন করি, আমাদের হাতে সময় একদম কম। আরেকটা হলো প্রিন্স ভাই যেটা বলছে যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিরা, প্রিন্স ভাই যে আমাদের গার্মেন্টস সেক্টরে যদি ট্যারিফ বসায় দেই 39%, আমাদের কিন্তু বৈদেশিক মুদ্রার প্রধান খাত হলো গার্মেন্টস। এখন আপনি এই যে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট, অর্থাৎ এই যে ট্রাম্প প্রশাসন সরকার চেষ্টা করছে সবভাবে সবকিছুকে নিজেদের আওতায় রাখার। আজিজুল বারী হেলাল, ইনোসেন্ট প্রেস, মজিবুর রহমান মঞ্জু, ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জিপিটি রাজখান থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজখান। সঙ্গে থাকুন।